নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা আর আমার চ্যানেল ট্রাভেল উইথ স্নিগ্ধাতে আপনাদের স্বাগত। আবারও একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে এলাম। এবার আমরা গিয়েছিলাম অযোধ্যা রাম মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দির। আমাদের এই ট্রিপটা আমরা গাড়িতে করি। আমরা এখান থেকে প্রথমে যাই পাটনা, ওখানে আমরা নাইট স্টে করি এবং সেখান থেকে পরের দিন আমাদের মেন যে ট্রিপ সেটা শুরু হয়। তাই এই ব্লগে থাকছে আমাদের বাড়ি থেকে পাটনা হয়ে অযোধ্যা যাওয়ার ভিডিও। তাহলে শুরু করা যাক। একুশে অক্টোবর 2025 মঙ্গলবার আমরা রওনা হয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হেমন্তকালের সকাল, সারা রাতের শিশিরে গাড়ি পুরো ভিজে গেছে। ইষ্টনাম স্মরণ করে ঠিক সকাল 6টায় হালকা কুয়াশার চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আপনারা অনেকেই জানেন আমার বাড়ি আমতায়, তাই আমতা রানীহাটি রোড ধরে আমরা প্রথমে আসবো রানীহাটি। আমাদের যাত্রাপথটা হবে অনেকটা এরকম। NH-16 অর্থাৎ বম্বে রোড ধরে আমরা রানীহাটি, ধুলোগড়, আলমপুর, অঙ্কুরহাটি হয়ে NH-19 মানে দিল্লি রোড ধরব। সেখান দিয়ে ডানকুনি, বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ হয়ে বরাকর পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করব। NH-19 ধরেই চলতে হবে। এরপর ধানবাদ, হাজারিবাগ, বারহি, চৌপারন পেরিয়ে দোভি থেকে ডান দিকে বেঁকে গয়া পাটনা রোড ধরব। আমাদের যাত্রাপথের প্রথম টোল ধুলোবড়ি টোল প্লাজা, যার টোল ফিজ পড়ে 135 টাকা। তবে যারা হাওড়া বা কলকাতার দিক থেকে আসছেন তাদের এই টোলটা দিতে হবে না, কারণ তারা কোনা এক্সপ্রেস দিয়ে এসে সোজা দিল্লি রোড ধরবেন। আমাদের এই ট্যুরটার ফার্স্ট ফেজে অর্থাৎ আমাদের বাড়ি থেকে পাটনা হয়ে অযোধ্যা যেতে মোটামুটি 1040 কিলোমিটার মতো রাস্তা পাড়ি দিতে হবে এবং 1445 টাকার টোল লাগবে। তবে আমরা 3000 টাকার অ্যানুয়াল পাস কাটিয়ে নিয়েছি, যাতে যে কোনো জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়েতে 200টি টোল 1 বছরের মধ্যে ক্রস করা যাবে। তবে নর্মালি আমরা যেভাবে ফাস্ট্যাগ রিচার্জ করি এই পাসটা কিন্তু সেভাবে রিচার্জ করা যাবে না। এই পাসটা রাজমার্গ যাত্রা বলে একটি অ্যাপ আছে, সেখান থেকে অথবা nhai.gov.in এই ওয়েবসাইটে গিয়েই রিচার্জ করতে হবে। তাই আমাদের সমগ্র যাত্রাপথে এক জায়গা ছাড়া আর কোথাও কিন্তু টোল দিতে হয়নি। কোথায় টোল দিতে হলো সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সঙ্গে থাকুন। সকালবেলা বলে রাস্তা বেশ ফাঁকা, গাড়ির প্রেশার খুব একটা নেই। গাড়ি নিয়ে এটাই আমাদের প্রথম লং জার্নি, তাই এই ট্যুরটা নিয়ে সবারই বেশ এক্সাইটমেন্ট ছিল। এই ভিডিওতে থাকছে 1000 কিলোমিটার জার্নি করার অভিজ্ঞতা, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন।
শক্তিগড় পেরিয়ে বর্ধমান পৌঁছালাম সকাল 8টায়। সীতাভোগ মিহিদানা ছাড়াও 108 শিব মন্দির, গোলাপবাগের মতো জায়গার জন্য বর্ধমান বিখ্যাত। দুর্গাপুরকে বলা হয় ইস্পাত নগরী। লৌহ ইস্পাত শিল্পের প্রভূত উন্নতি ঘটেছে এই অঞ্চলে। তবে পুরাণেও কিন্তু এই জায়গার নাম পাওয়া যায়। বলা হয় রাজা সুরথ ভারতের প্রথম দুর্গাপূজা করেন এই অঞ্চলে। কয়লা খনির শহর আসানসোলে রয়েছে মা কল্যাণেশ্বরীর মন্দির। পেরোচ্ছি বরাকর নদ। এই বরাকর নদী হল পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বর্ডার। তবে সাহিত্যপ্রেমীরা এই নদীকে অন্যভাবে চেনে। বলুন তো কি সেটা? কমেন্ট করে জানাবেন। বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়া লুচি, তরকারি আর মুড়ি দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম। নিজেদের পেট পূরণ হলো, এবার গাড়ির পেট পূরণের পালা। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম বেশ কম। 21শে অক্টোবর রেট ছিল 98 টাকা 24 পয়সা। 3167 টাকায় আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আসার আগে 2000 টাকার তেল তুলেছিল। তার কিছুটা তেল থাকায় 32 লিটারের সামান্য একটু বেশিতেই গাড়ি ফুল ট্যাঙ্ক হলো। NH-16 পুরোটাই 6 লেন হাইওয়ে এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। যতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম গাড়ির সেভাবে কোনো চাপও ছিল না। ধানবাদ পেরোনোর পর থেকেই ছোট ছোট পাহাড় দেখে মনটা কেমন চনমনে হয়ে গেল। যদিও সমতলে ঘুরতে যাচ্ছি, তবুও তো পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। কিছুটা গিয়ে পারশনাথ পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে আমরা আর বসে থাকতে পারলাম না। গাড়ি সাইড করে খানিকক্ষণ পাহাড় দেখে আর ফটোশ্যুট করে সময় কাটালাম। পারশনাথ হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি মূলত জৈন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র। ঝাড়খণ্ডে ঢোকার পর দুটো জিনিস বেশ অসুবিধা করছিল। প্রথম বিষয় যেটা,
সেটা অবশ্য শুধু এখানকার সমস্যা নয়, এটা আগেও খেয়াল করলাম। সেটা হলো 6 লেন হাইওয়েতে গাড়ি চালানোর নিয়ম অনেকেই জানে না। রাস্তার একেবারে বাঁদিকের লেন দিয়ে ধীর গতির এবং ভারী যানবাহন যাওয়ার কথা, যাদের অ্যাভারেজ স্পিড 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, যেমন প্রধানত লরি। মাঝের লেনে গাড়ি 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ারে চলে এবং যখন ওভারটেক করার প্রয়োজন হয় তখন একদম ডান দিকের লেন ব্যবহার করতে হয়। কিন্তু প্রায় গোটা রাস্তাতেই আমরা, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহারে এটা বেশি দেখলাম, যত লরি তারা ডান দিকের লেন দিয়ে যাচ্ছে আর ওভারটেকিং করতে হচ্ছে বাঁ দিক দিয়ে, যেটা খুবই বিরক্তিকর এবং একই সাথে বিপজ্জনক হতে পারে। আর একটা জিনিস যেটা আমরা খেয়াল করলাম সেটা হলো, এখানে যে সমস্ত ক্রসিংগুলো আছে সেখানে সেরকম কোনো ট্রাফিক পুলিশ বা সিগন্যাল দেখতে পেলাম না। মানুষ যেখান দিয়ে পারছে শুধুমাত্র হাত দেখিয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে। তাই ড্রাইভ করার সময় জনবহুল এলাকাগুলো একটু খেয়াল করে চালাবেন। ঝাড়খণ্ড আসার পরেই বেশ কিছু ডাইভারশন পেলাম। কোথাও ফ্লাইওভার তৈরি হচ্ছে বা কোথাও রাস্তা সম্প্রসারণ হচ্ছে। ঝাড়খণ্ডে বেশ ভালোই জ্যাম পেলাম। চৌপারন, বারহি, এই সমস্ত জায়গাগুলোতে ভালো জ্যাম ছিল। আমাদের বাড়ি থেকে বিহারের দোভি পর্যন্ত দূরত্ব 450 কিলোমিটার। গুগল ম্যাপ বলেছিল 9.5 ঘন্টা লাগবে, তবে আমরা 9 ঘন্টাতেই দোভি পৌঁছে যাই। আমরা প্রায় 3টে নাগাদ দোভি পৌঁছে ডান দিকে বেঁকে গয়া পাটনা রোড ধরলাম। আধ ঘন্টার জন্য গয়াতে লাঞ্চ করতে দাঁড়াই। তারপর পড়ন্ত বিকেলের মিঠে রোদ গায়ে মাখতে মাখতে প্রায় 5:30 নাগাদ আমরা পাটনা পৌঁছাই। পরের দিন পাটনা থেকে সকাল 9টায় রওনা হই অযোধ্যার উদ্দেশ্যে। আমরা আজ প্রায় 450 কিলোমিটার পাড়ি দেব ভারতের অন্যতম আধুনিক এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে। পাটনা থেকে বেরিয়ে আমরা বক্সারের দিকে এগোচ্ছি। পাটনা থেকে বক্সারের দূরত্ব প্রায় 144 কিলোমিটার। বিহারের এই বক্সার জেলা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। 1764 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব, আওধের নবাব ও মুঘল সম্রাটের সম্মিলিত যুদ্ধ হয় এবং এই যুদ্ধে জিতেই ইংরেজরা পাকাপাকিভাবে
ভারত শাসন শুরু করে। পাটনা থেকে বক্সার অবধি যেতে আমাদের পেরোতে হবে বিহাতা, আরহা, ব্রহ্মপুরের মতো বেশ কিছু জনবহুল জনপদ। ভিডিওটা কেমন লাগছে জানাবেন। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু কি করব বলুন, 1000 কিলোমিটারেরও বেশি রাস্তা আমরা গেছি। যতটা না দেখালে নয় ততটাই দেখাবার চেষ্টা করেছি। আমার জ্ঞানের পরিসরের মধ্যে যতটা তথ্য আছে দেওয়ার চেষ্টা করেছি, এবং বেশিরভাগ ফুটেজই 2x স্পিডে রেখেছি। এর পরেও যদি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে, আপনারা স্কিপ করে দেখতে পারেন, আমি রাগ করব না। এবার আমি আপনাদের থেকে একটা তথ্য জানতে চাইছি। যেতে যেতে এই সাইনবোর্ডটা দেখলাম, যেখানে লেখা আছে এটি বিশ্বামিত্র মুনির তপস্থল এবং রামের শিক্ষাস্থল। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন এটা বিহারের কোন জায়গায়? আমি কিন্তু সত্যি জানি না। গঙ্গা নদী পেরিয়ে আমরা ঢুকে পড়লাম উত্তরপ্রদেশ রাজ্যে, আর এবার যেন এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। মন বলতে লাগলো আমরা গন্তব্যের কাছেই পৌঁছে গেছি, তবে মস্তিষ্ক বলল এখনো অনেকটা বাকি। উত্তরপ্রদেশে পেট্রোল আরও সস্তা। 22 তারিখে রেট ছিল 95 টাকা 91 পয়সা। আমরা এদিন 2900 টাকার পেট্রোল ভরলাম। এখানে আর একটা কথা বলে রাখি, যারা আমাদের মতো বেনারস বা অযোধ্যা যাবেন তারা ঝাড়খণ্ডের পর কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে গাড়িতে তেল ভরবেন, কারণ বিহারে তেলের দাম ওয়েস্ট বেঙ্গলের থেকেও বেশি। এবার এক্সপিরিয়েন্স করতে চললাম ভারতের অন্যতম সেরা এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের গাজীপুর থেকে লখনৌ পর্যন্ত বিস্তৃত। এর মোট বিস্তার প্রায় 341 কিলোমিটার। মূলত এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমরা আগে অযোধ্যা যাওয়া প্ল্যান করি। এই রাস্তায় দুটো টোল পড়বে। এখন যে টোলে আমরা আছি এটা এন্ট্রি পয়েন্ট। এখানে শুধুমাত্র আমাদের গাড়ির নাম্বার নিয়ে গাড়িটা এন্ট্রি করা হলো। এবার এই এক্সপ্রেসওয়ে থেকে বিভিন্ন এক্সিট পয়েন্ট আছে। এক্সিট পয়েন্টে যখন বেরোনো হবে তখন সেখানে আবার গাড়ির নাম্বার স্ক্যান করা হবে এবং দেখা হবে গাড়িটি কত কিলোমিটার এই রাস্তার ওপর দিয়ে গেছে, এবং সেই অনুপাতেই টোল ট্যাক্স নেওয়া হবে। এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। প্রথম দিকটা কিছু প্যাচেস ছিল, দু একটা ডাইভারশন ছিল, কিন্তু তারপর বাদ বাকি রাস্তা জাস্ট অসাধারণ। এই 6 লেন এক্সপ্রেসওয়েটি 2021 সাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
রাস্তার আরেকটা বিশেষত্ব কি জানেন? এমার্জেন্সি সিচুয়েশনে এই রাস্তাটা রানওয়েতে কনভার্ট হয়ে যেতে পারবে। সুলতানপুরের কাছে প্রায় 3.2 কিলোমিটার দীর্ঘ একটা বিমান স্ট্রিপ করা আছে, যাতে যে কোনো এমার্জেন্সিতে প্লেন ওঠানামা করতে পারবে। এই রাস্তায় ছোট গাড়ির সর্বোচ্চ গতিবেগ 120 কিলোমিটার প্রতি ঘন্টা। এই রাস্তায় অনেক ক্যামেরা লাগানো আছে, যা গাড়ির গতিবেগের ওপর নজরদারি করছে, তাই একটু খেয়াল করে গাড়ি চালাবেন। আর ওই যে বলছিলাম, এই রাস্তায় কিছু এক্সিট পয়েন্ট আছে। এই যে বাঁ দিক দিয়ে এরকম বেশ কিছু রাস্তা বিভিন্ন দিকে বেরিয়ে গেছে। অযোধ্যা যাওয়ার জন্য এই রাস্তায় প্রায় 220 কিলোমিটার যেতে হবে। স্পিড লিমিট থাকলেও ক্যামেরাকে ফাঁকি দিয়ে কোথাও কোথাও গতির কাঁটা একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই রাস্তা নিয়ে বলার, সেটা হলো এই রাস্তায় কিন্তু ঘন ঘন পেট্রোল পাম্প বা ধাবা পাবেন না। পেট্রোল পাম্প তবুও যা 2-4টে আছে, আমাদের যাত্রাপথে আমরা ধাবা মাত্র একটাই পেয়েছি। কারণ এই রাস্তাটা পুরোটাই ফাঁকা কৃষি জমির মাঝখান দিয়ে গেছে এবং সাইড দিয়ে ঢোকা বা বেরোনোর কোনো কিন্তু পজিশন নেই। যেহেতু একটাই ধাবা, তাই মনোপলি সিস্টেমে দাম বেশি হওয়াটাই স্বাভাবিক এবং খাবারের মান খুব একটা ভালো নয়। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যারা এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তায় ঢোকার আগে কিন্তু লাঞ্চ সেরে নেবেন, আর না হলে আমাদের মতো একেবারে এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়ে গিয়ে তারপর কোথাও লাঞ্চ করবেন। 220 কিলোমিটারের এই সুন্দর উড়ন্ত সফর আমাদের শেষ। এবার আমরা ধরলাম এক্সিট পয়েন্ট। ওই যে তখন বলছিলাম টোলটা নেবে এক্সিট পয়েন্টে, এখানে আমাদের 450 টাকা টোল কাটলো। আর আপনাদের প্রথমে বলেছিলাম না যে সারা রাস্তায় আমাদের এক জায়গাতেই টোল দিতে হয়েছিল, সেটা হলো এখানে। এক্সপ্রেসওয়ের টোল কিন্তু অ্যানুয়াল পাসের মধ্যে ধরা নেই। এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে যে জায়গাটা এসে পৌঁছালাম তার নাম সুলতানপুর। এখানে একটা ধাবায় যে যার পছন্দ অনুযায়ী রুটি, সবজি, পরোটা দিয়ে 4:30টার সময় লাঞ্চ সারলাম। ফাইনালি বাড়ি থেকে প্রায় 1000 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম রাম জন্মভূমি অযোধ্যা। এবার হোটেল খোঁজার পালা। একটু ঘোরাঘুরি করেই বেশ ভালো একটা হোটেল পাওয়া গেল। ফাইনালি ধর্মপথের কাছেই আমরা একটা হোটেল পেয়ে গেলাম। হোটেলের নাম হোটেল আর্কাডিয়া। এই ভিডিওটা এই অবধি রইল। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা একদিনে অযোধ্যা ঘুরলাম। তাই সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ স্নিগ্ধা।